নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। রাইস অনলাইন ক্লাসে আজকে আমরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট পড়াশোনা করব, ইকোনমিক্স। ভারতের অর্থনীতি কোন দিকে যেতে বসেছে, কি অবস্থা আমাদের দেশের, আমাদের ইকোনমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে, এই যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, আমরা অনেকেই হয়তো অর্থনীতি নিয়ে হাহা করছি, কিন্তু সত্যি ঠিক কোথায় দাঁড়িয়ে আমাদের দেশের অর্থনীতির ভবিষ্যৎ, সবকিছুই আলোচনার মধ্যে থাকবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য ক্লাস, ইকোনমিক্সের ক্লাস। রাইস এডুকেশনের টিচার রিয়া ঘোষ ম্যাম আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের ক্লাস নেবেন। ম্যাম, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। ম্যাম, ইকোনমিক্স একটা ব্রড সাবজেক্ট, একটা ব্রড এরিয়া। আজকে আমরা কোন পার্টটা পড়বো এই ক্লাসে? আজকে আমরা বেসিক্যালি থিওরি অফ প্রোডাকশন নিয়ে পড়বো। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, বেসিক্যালি এটা একটা কোর ইকোনমিক্স এর পার্ট। ওকে। এবং এই পার্টটা থেকে একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আমাদের সিজিএল, এমটিএস এই এক্সামগুলোতে কভার করানো হয়। তো এই পার্টটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই পার্টে আমাদের যে টপিকগুলোকে নিয়ে আলাপ আলোচনা করা হবে এটা অ্যাকচুয়ালি ঠিক মুখস্থ করা বা গ্র্যাব করার বিষয় নয়, টেকনিক্যাল এরিয়া। যদি জায়গাটা একটু ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু বেসিক্যালি আমরা রেডিলি কোয়েশ্চেনগুলো আনসার করতে পারি। ওকে ম্যাম। তো সেই জন্য বিষয়টা একটুখানি টেকনিক্যাল জায়গা বলে একটু ধরে ধরে পড়ার জায়গা আছে। বেশ, আমরা তাহলে সরাসরি ক্লাসে চলে যাই। একদম। সো বেসিক্যালি আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদেরকে পড়াতে চলেছি সেটা হচ্ছে থিওরি অফ প্রোডাকশন। তো থিওরি অফ প্রোডাকশন সম্পর্কে যেটা আমার বলা, এটা ডেফিনেটলি মাইক্রো ইকোনমিক্সের পার্ট। টু বি ভেরি প্রিসাইজ, আমরা ইকোনমিক সাবজেক্টটাকে দুটো ব্রডার সেগমেন্টাইজ করতে পারি বা ডিকম্পোজ করতে পারি। ওয়ান ইজ মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড অ্যানাদার ইজ ম্যাক্রো ইকোনমিক্স। তো মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এই টার্মগুলো হয়তো তোমাদের অনেকেরই জানা বা জানা নয়, তো আমি একটু আগে আলাপ আলোচনা করে দিলে বোধহয় বেটার হয়। তো প্রথমেই বলি মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স একটা মাইক্রো ইকোনমিক্স টার্মটা বেসিক্যালি যেটা সিম্বলাইজ করে সেটা হচ্ছে সিঙ্গল ইকোনমিক ইউনিট নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করি তখন সেটা বেসিক্যালি মাইক্রো ইকোনমিক্সের পার্ট। ফর এক্সাম্পল, একজন কনজিউমারের বিহেভিয়ার বা একজন প্রডিউসারের বিহেভিয়ার, এগুলো নিয়ে যখন আমরা অ্যানালিসিসটা করি তখন সেটা ডেফিনেটলি মাইক্রো ইকোনমিক্সের পার্ট। ওয়্যারাজ অ্যাজ এ হোল গোটা ইকোনমিটা নিয়ে যখন আমরা অ্যানালিসিসটা করি, ফর এক্সাম্পল রাইট নাও ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেট কী আছে, ইনফ্লেশন কী আছে, বা ইন্ডিয়ার জিডিপির ভলিউম কী, সেটা নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে অ্যাজ এ হোল তো ইন্ডিয়ার এন্টায়ার পপুলেশনকে নিয়ে এটা ডিল করছে, তাহলে ডেফিনেটলি এটা ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট। তো আমরা আজকে যে টপিকটা সিলেক্ট করেছি দ্যাট ইজ থিওরি অফ প্রোডাকশন, এটা ডেফিনেটলি মাইক্রো ইকোনমিক্সের একটা খুব কোর এরিয়া। তো এই এরিয়া থেকে আমি আগেই যেমন ম্যাডামকে বললাম যে একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আমাদের সিজিএল, এমটিএসে আসে, এবং এই জায়গাটা একটা টেকনিক্যাল এরিয়া, মুখস্থ করার একদমই জায়গা নয়, এবং জায়গাটা খুব ভালো করে বুঝে নিলে মানে সারা জীবন যতবারই কম্পিটিটিভের এই এক্সামগুলোকে অ্যাপিয়ার করবে আনসার করতে কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। তো প্রথমে চলে আসি থিওরি অফ প্রোডাকশন। তো থিওরি অফ প্রোডাকশন আমরা একটু বোর্ডে দেখে নিই। বেসিক্যালি থিওরি অফ প্রোডাকশন বলতে কি বোঝায়? দেখো, থিওরি অফ প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন তত্ত্ব। ওকে, তো এই উৎপাদন তত্ত্ব সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের ইকোনমিতে কোনো কিছুই প্রডিউস করতে গেলে four factors of production are very much required. That is, to produce a single commodity we want to employ the four factors of production which are also known as inputs, namely land, labor, capital and organizations. তো কোনো কিছুই প্রডিউস করতে গেলে আমাদের ফোর ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশনস, এদেরকেই বলা হয় ইনপুট। ওকে, এবং এই ইনপুটটা দিয়ে আমরা ফাইনালি যেটা প্রডিউস করি সেটাকে বলা হয় আউটপুট। তাহলে প্রোডাকশন বিষয়টা হচ্ছে একটা টেকনিক্যাল রিলেশনশিপ যেটা ইনপুটগুলোকে আউটপুটে কনভার্ট করে। ওকে, তো সেটা নিয়ে আজকে আমাদের আলাপ আলোচনা। যদি আমরা মনে করি যে এক্স একটা কমোডিটি, তো এক্স কমোডিটিটা কি অ্যামাউন্টে সাপ্লাই করা হবে সেটা ডেফিনেটলি ইজ আ ফাংশন অফ ল্যান্ড, লেবার, capital and organization. So these are known as inputs. এবং এই ইনপুটস দিয়ে যেটা আমরা ফাইনালি প্রডিউস করছি সেটা হলো আউটপুট। তাহলে প্রোডাকশন ফাংশন বেসিক্যালি একটা টেকনিক্যাল রিলেশনশিপ বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুটটাকে এস্টাবলিশ করে থাকে।
তো এই যে প্রোডাকশন ফাংশন, এই প্রোডাকশন ফাংশনে আবার অনেক রকম ক্লাসিফিকেশনস হয়ে থাকে। ফর এক্সাম্পল শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন, লং টার্ম প্রোডাকশন ফাংশন। তো আমরা ধীরে ধীরে বুঝবো শর্ট টার্ম, লং টার্ম এই কনসেপ্টগুলো কি বোঝায়। বেসিক্যালি দেখো মাইক্রো ইকোনমিক্সেও আমরা যেমন শর্ট টার্ম, লং টার্ম এই কনসেপ্টগুলো দেখি, আবার ম্যাক্রো ইকোনমিক্সেও কিন্তু সাইমালটেনিয়াসলি শর্ট টার্ম, লং টার্ম এই কনসেপ্টগুলো আছে। কিন্তু মাইক্রো ইকোনমিক্সের সঙ্গে ম্যাক্রো ইকোনমিক্সের এই কনসেপ্টগুলো একটা বিস্তর ফারাক রয়েছে, অনেকটা ডিফারেন্স রয়েছে। আমরা যখন ম্যাক্রো ইকোনমিক্সে শর্ট টার্ম, লং টার্ম এই টার্মগুলো ইউজ করি, সেক্ষেত্রে বেসিক্যালি একটা টাইম পিরিয়ডকে সিগনিফাই করে থাকি। বেসিক্যালি যখন আমরা ম্যাক্রো ইকোনমিক্সে শর্ট টার্ম বলি, তখন টাইম পিরিয়ডটা লেস দ্যান অর আপ টু 1 ইয়ার এই হিসাবে আমরা সিম্বলাইজ করে থাকি, এবং যদি সেটা লং টার্ম হয় তাহলে সেটা মোর দ্যান 1 ইয়ার হিসাবে বলে থাকি। কিন্তু যখনই আমরা এই স্টোরি লাইনটা মাইক্রো রেসপেক্টে দেখছি, তখন পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং সেক্ষেত্রে শর্ট টার্ম, লং টার্মটা বেসিক্যালি ফ্যাক্টরগুলোর এমপ্লয়মেন্ট লেভেল নিয়ে ডিসকাস করে থাকে। ওকে, তো বেসিক্যালি আমরা একটু দেখে নিই যে কীভাবে বিষয়টাকে আমরা অ্যানালিসিসটা করতে পারি। তো দেখো আমাদের এখানে এই যে প্রোডাকশন ফাংশনটা রয়েছে, এটা একটা এক্স কমোডিটির প্রোডাকশন ফাংশন। এক্ষেত্রে দেখো আমরা 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে ডেফিনেটলি রাইট হ্যান্ড সাইডে রেখেছি, যেগুলো বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং এই ইনপুটসগুলোকে দিয়ে আমরা যেটা প্রডিউস করছি সেটা আউটপুট, বেসিক্যালি সেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এবার বক্তব্য হচ্ছে এই যে আমরা প্রোডাকশন ফাংশনটাকে নিয়ে ডিল করছি, এই প্রোডাকশন ফাংশনের শর্ট টার্ম বলতে আমরা কি বুঝবো এবং লং টার্ম বলতে আমরা কি বুঝবো। প্রথমেই বলি শর্ট টার্ম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন 1 or more ইনপুটসকে ফিক্সড করে রাখছি, তখন বেসিক্যালি সেটাকে আমরা বলবো শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন। এবং লং টার্ম বলতে আমরা সেটাকেই বলবো যখন আমাদের কাছে ফিক্সড ইনপুট বলে কোনো কম্পোনেন্ট থাকবে না, সব ইনপুটগুলোই কিনা ভ্যারিয়েবল কম্পোনেন্টে কনভার্ট হয়ে যাবে, তখনই সেটাকে আমরা লং টার্ম বলবো। এবার যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের প্রোডাকশন ফাংশন রয়েছে, তো এই প্রোডাকশন ফাংশনটা তো বেসিক্যালি খুব লিনিয়ার একটা প্রোডাকশন ফাংশন। দেখো এখানে 4টে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে, কিন্তু আমাদের পুরো ব্যাপারটা ডিসকাস করতে হবে একটা 2 ডাইমেনশনাল পিকচারে। ওকে, তো এতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে কিন্তু আমরা অ্যাক্সিসে প্লট করতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমরা এই একটা লিনিয়ার প্রোডাকশন ফাংশনকে একটু রিডিউস ফর্মে নিয়ে যাব। রিডিউস ফর্মে কিভাবে লিখতে পারি? QXS is a function of labor and capital। তার মানে এটা বোঝায় না যে এখানে অর্গানাইজেশনস বা ল্যান্ড এদের কোনো এমপ্লয়মেন্ট নেই, এদের সবারই এমপ্লয়মেন্ট রয়েছে, কিন্তু এদের এমপ্লয়মেন্টটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ডিল করেছি। তাহলে দেখো প্রোডাকশন ফাংশনটাকে একটা 2 ডাইমেনশনাল পিকচারে আমি নিয়ে চলে আসতে পারলাম। তাহলে এক্স কমোডিটি প্রোডাকশনটা গিভেন দ্য অ্যামাউন্ট অফ ল্যান্ড অ্যান্ড অর্গানাইজেশনস পুরোটা ডিপেন্ড করে যাচ্ছে লেবার অ্যান্ড ক্যাপিটালের ভলিউম অফ এমপ্লয়মেন্টের ওপরে। এবার এই যে প্রোডাকশন ফাংশনটা আমি এখানে লিখেছি, সেই প্রোডাকশন ফাংশনটাকে আমরা বেসিক্যালি বলবো লং টার্ম প্রোডাকশন ফাংশন। প্রশ্ন হচ্ছে কেন লং টার্ম প্রোডাকশন ফাংশন বলছি? তার কারণটা হচ্ছে এক্ষেত্রে দেখো লেবার এবং ক্যাপিটাল দুটোই ভ্যারিয়েবল কম্পোনেন্টস, মানে লেবার এবং ক্যাপিটাল দুটোরই এমপ্লয়মেন্টটা আমরা সাইমালটেনিয়াসলি ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে প্রোডাকশনকে মনিটর করতে পারছি। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ লং টার্ম প্রোডাকশন ফাংশন। কিন্তু যখনই আমি এই ক্যাপিটালের ভলিউমটাকে ফিক্সড করে দেব এবং প্রোডাকশনটা শুধুমাত্র লেবারের এমপ্লয়মেন্টের উপর ডিপেন্ড করে যাবে, তখনই সেটা শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন হয়ে যাবে। তার মানে দেখো যখনই আমরা শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন করব, তখন আমরা বেসিক্যালি যেটা করব লেবার কম্পোনেন্টটাকে রাখবো এবং ক্যাপিটাল যেটা থাকবে সেই ক্যাপিটালটার উপর একটা বার দেবো, ক্যাপিটালটার উপর একটা বার দেবো, মানে ক্যাপিটালটা ফিক্স করে দিলাম। তাহলে এই রকম প্রোডাকশন ফাংশনটাকে আমরা শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন বলতে পারি। তার মানে দেখলে কিভাবে একটা লিনিয়ার ফর্মের প্রোডাকশন ফাংশনকে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে ড্র করলাম, তারপরে সেই প্রোডাকশন ফাংশনকে আমরা লং টার্ম প্রোডাকশন ফাংশন হিসেবে ডিল করলাম, অ্যান্ড আফটার দ্যাট আমরা সেই প্রোডাকশন ফাংশনের মধ্যে আরও স্পেসিফিক করলাম যদি ক্যাপিটালের ভলিউমটা ফিক্স থাকে তাহলে ডেফিনেটলি আমাদের উৎপাদনের পরিমাণটা লেবারের ওপর ডাইরেক্টলি ডিপেন্ড করে যাচ্ছে, এবং তখন সেটাকে আমরা শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন বলবো। এবার
এবার যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা আমরা করতে চাই সেটা হলো এটাই যে এই যে শর্ট টার্ম লং টার্ম প্রোডাকশন ফাংশন বললাম, এই শর্ট টার্ম প্রোডাকশন ফাংশনে আমরা দেখলাম যে এক্ষেত্রে দুটো ভেরিয়েবল রয়েছে, তাই না? তার মানে কিউ এক্স এস ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। এই লেবার অ্যান্ড ক্যাপিটালটাকে আমরা সিম্বলিকভাবে এল এবং কে দিয়েও ডিফাইন করতে পারি, এবং আমি বলেছি যে এক্ষেত্রে শর্ট রান প্রোডাকশন ফাংশন যখনই আমরা বলছি তখন ডেফিনেটলি গিভিন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এন্টায়ার প্রোডাকশনটা ডিপেন্ড করে যাচ্ছে লেবারের ওপরে। তাহলে শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন বা শর্ট রান প্রোডাকশন ফাংশনে এই যে লেবার ইনপুটটা, এটাকে আমরা বলবো ভ্যারিয়েবল ইনপুট, কারণ এটাকে তুমি ভ্যারি করতে পারো। আর ক্যাপিটালটা বেসিক্যালি যেহেতু ফিক্সড কম্পোনেন্ট, সেই জন্য এটাকে ফিক্সড ইনপুট হিসাবে আমরা সিম্বলাইজ করতে পারি। তার মানে শর্ট টার্মে আমরা দেখলাম যে যেগুলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন সেগুলোকে আমরা দুটো পার্টে ডিকম্পোজ করতে পারি, ওয়ান ইজ ভ্যারিয়েবল ইনপুট and another is fixed input। এরপর আমরা এই যে শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন এটা সম্পর্কে আরেকটু ডিটেইলে যাব। এই শর্ট টার্ম প্রোডাকশনের ফাংশনের আন্ডারে ডিফারেন্ট কার্ভ রয়েছে, তাদের কার্ভেচার্স ফিচার্স নিয়ে আমরা অ্যানালিসিস করব ওয়ান বাই ওয়ান। তো প্রথমে যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে দেখো আমাদের এই যে শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন, এই শর্ট টার্ম প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে আমরা কতগুলো কনসেপ্ট পেয়ে থাকি। কি কি কনসেপ্ট দেখো? টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার, সেটাকে আমরা টোটাল ফিজিক্যাল প্রোডাক্টিভিটি অফ লেবারও অনেক সময় বলে থাকি। নেক্সট যে কনসেপ্টটা পেয়ে থাকি সেটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার, যেটাকে আমরা অ্যাভারেজ ফিজিক্যাল প্রোডাক্টিভিটি অফ লেবারও বলে থাকি। এবং থার্ড যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, যেটাকে আমরা মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টিভিটি অফ লেবারও বলে থাকি। তো বেসিক্যালি এই কনসেপ্টসগুলো আমরা ওয়ান বাই ওয়ান ডেভেলপ করব। খুব ইনটিউটিভ জায়গা, একটু ধরে ধরে বুঝতে হবে যে এই প্রত্যেকটা জিনিস কি বোঝায়। তো প্রথমে যে জায়গাটাতে চলে আসব সেটা হচ্ছে যে টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট বা টিপিএল এর জায়গাটা। তো টিপিএলটা বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে গিভিন দ্য ফিক্সড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, যদি আমরা লেবারের ভলিউমটাকে ইনক্রিজ করি ডেফিনেটলি প্রোডাকশন বাড়বে। তো লেবাররা সম্মিলিতভাবে যে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট প্রডিউস করে থাকে সেটাকেই বলা হচ্ছে টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার অর টোটাল ফিজিক্যাল প্রোডাক্টিভিটি অফ লেবার। ফর এক্সাম্পল, যদি বলা হয় যে 10 জন লেবার মিলিয়ে সাপোজ মনে করো আউটপুট প্রডিউস করছে 100 ইউনিটস, ওকে, তাহলে এক্ষেত্রে কিউটাই হলো টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার, অর্থাৎ লেবাররা সম্মিলিতভাবে যে ভলিউম অফ আউটপুটটা প্রডিউস করছে সেটাকেই আমরা বলবো টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার অর টোটাল ফিজিক্যাল প্রোডাক্টিভিটি অফ লেবার। নেক্সট যে কনসেপ্টটা আমরা যাব সেটা হলো যে এই যে আমরা টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার বললাম, এই টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবারটা তো আমরা দেখলাম এটা আর কিছুই নয়, শুধুমাত্র যে আউটপুট প্রডিউস করছে লেবাররা সম্মিলিতভাবে সেটার ভলিউমটাকে এক্সপ্লেন করছে। তাহলে এই টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার কার্ভের শেপটা কীরকম হবে? প্রসঙ্গত উল্লেখ্য এই এরিয়াটা থেকে কিন্তু ভীষণ কোয়েশ্চেন কম্পিটিটিভে দেওয়া হয় এক্সামগুলোতে, যে এই টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবারের ডেফিনেশন কি, টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবারের অ্যানাদার কোনো নেম আছে কিনা, বলবে টোটাল ফিজিক্যাল প্রোডাক্টিভিটি অফ লেবার, ওটাও যা আর টিপিএলও সেম, মানে টিপিএলও যা টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবারও যা টোটাল ফিজিক্যাল প্রোডাক্টিভিটি অফ লেবারও সেম। এবং ডেফিনেটলি এই টিপিএল কনসেপ্টটা কোন ধরনের প্রোডাকশন ফাংশনের সাথে রিলেটেড, ডেফিনেটলি বলবে শর্ট টার্ম বা শর্ট রান প্রোডাকশন ফাংশনের সাথে ভীষণভাবে রিলেটেড। নেক্সট যে কোয়েশ্চেনটা করা হয় যে টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার এই কার্ভের শেপ কীরকম হয়ে থাকে। তো দেখো সে প্রসঙ্গে যেটা বলার, আমরা এই শেপটাকে একটুখানি গ্রাফিক্যালি ড্র করতে পারি। যদি আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবারকে মেজার করি এবং হরাইজন্টাল অ্যাক্সিসে লেবারের ভলিউমটাকে মেজার করি, তাহলে টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার কার্ভটা এইরকম দেখতে হয়। আচ্ছা, এই কার্ভটা থেকে আমরা দেখছি যে কার্ভটার অনেক রকম কার্ভেচার রয়েছে, ওকে। বেসিক্যালি টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার কার্ভটাকে আমরা শেপটাকে যদি ভালোভাবে অ্যানালাইজ করি তাহলে দেখব প্রথম পার্টটা কিন্তু কনভেক্স টু দ্য অরিজিন, তারপর এটা কনকেভ টু দ্য অরিজিন, ওকে। তো বেসিক্যালি টোটাল প্রোডাক্ট কার্ভের শেপটা হচ্ছে ইলংগেটেড এস শেপ, মানে একটা এসকে যদি তুমি ইলংগেট করো তাহলে যেরকম শেপটা নেবে বেসিক্যালি টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার কার্ভের শেপটাও তাই। এটাও আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা
যেটা থেকে কোয়েশ্চেন করা হয় কম্পিটিটিভ এরিয়াতে, যে টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার কার্ভের শেপটা কীরকম হয়। তো সবসময় বলবে টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার কার্ভের শেপটা ইলংগেটেড এস শেপড হয়। এটা অপশানে তোমাকে দেওয়া থাকতে পারে ইলংগেটেড এল শেপড, ইলংগেটেড আই শেপড, তো সবসময় বলবে ইলংগেটেড এস শেপড। তো বেসিক্যালি এই যে একটা অদ্ভুত ফিচার টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার কার্ভে, এই ফিচারটার ব্যাকগ্রাউন্ডে একটা খুব রিমার্কেবল ল ভীষণভাবে এফেক্টিভ। এই লটা থেকেও ভীষণভাবে কোয়েশ্চেন কম্পিটিটিভে করা হয়ে থাকে। বেসিক্যালি টোটাল ফিজিক্যাল প্রোডাক্টিভিটি অফ লেবার কার্ভের শেপটার ব্যাকগ্রাউন্ডে যে লটা ভীষণভাবে এফেক্টিভ সেটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং রিটার্ন অথবা ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। ওকে, তো ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন বা ল অফ ডিমিনিশিং রিটার্ন এই যে কোনো একরকমভাবেই কিন্তু এই লটাকে এক্সপ্লেন করা যেতে পারে। বেসিক্যালি লটা কি বোঝায়? লটা এটাই বোঝায় যে গিভেন দ্য ফিক্সড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, তো ডেফিনেটলি শর্ট রান প্রোডাকশন ফাংশন পড়ছি, তো ক্যাপিটালের ভলিউমটা তো ভ্যারি করবে না, ক্যাপিটালটা ফিক্সড আছে। তো গিভেন দ্য ফিক্সড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল যদি আমরা লেবারের ভলিউমটাকে ক্রমাগত ইনক্রিজ করি, তাহলে টোটাল প্রোডাক্ট অ্যাট ফার্স্ট ইনক্রিজেস অ্যাট অ্যান ইনক্রিজিং রেট, that increases at a decreasing rate, reaches to its max and after that it falls down. তো এটা তো একটা পুরো টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে এই লটাকে ডেসক্রাইব করা হলো। তো এটা কিভাবে আমরা পিকচারে দেখব? দেখো পিকচারে আমরা যে টোটাল প্রোডাক্টিভিটি কার্ভটাকে ড্র করেছি, তো দেখো প্রথমে যখন লেবারের এমপ্লয়মেন্টটা জিরো, তখন ডেফিনেটলি দেখো আমাদের টোটাল প্রোডাক্টিভিটিটাও কিন্তু জিরো। কারণ যদি আমরা মনে করো সাপোজ কোনো একজন এন্টারপ্রেনার 10টা মেশিন নিয়ে প্রোডাকশানটাকে স্টার্ট অন করলো, তো ডেফিনেটলি উনি একটা দুটো করে লেবার এমপ্লয় করবেন এবং প্রোডাকশানটা ইনক্রিজ করবে। তো ডেফিনেটলি যখন তিনি একটাও লেবার এমপ্লয় করেননি, তো 10টা মেশিন তো আইডল অবস্থায় রয়েছে, তার তো কোনো প্রোডাক্টিভিটি জেনারেট হচ্ছে না, তো ডেফিনেটলি সেখানে টোটাল প্রোডাক্টিভিটিটা কী হবে? জিরো ভ্যালু নেবে। এরপর ধীরে ধীরে আমরা লেবারের ভলিউমটা যত ইনক্রিজ করব, প্রোডাক্টিভিটি ডেফিনেটলি ইনক্রিজ করবে, কারণ এতক্ষণ পর্যন্ত তো মেশিনগুলো আইডল ছিল, কোনো লেবার ছিল না। তো যত আমরা লেবারের ভলিউমটাকে ইনক্রিজ করব, তো টোটাল প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করবে। কিন্তু এই ইনক্রিজ করা একটা স্পেসিফিক নেচার আছে। তো বলছে যে প্রথমে যখন আমরা লেবারের ভলিউমটাকে ইনক্রিজ করছি, টোটাল প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করছে অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। তাহলে ডিউরিং দ্য কনভেক্স পার্ট অফ দ্য টোটাল প্রোডাক্ট কার্ভ আমরা যত লেবারের ভলিউমটাকে ইনক্রিজ করছি, টোটাল প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করছে অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। মনে করো 10টা মেশিনে একটা দুটো তিনটে করে লেবার এমপ্লয় করা হচ্ছে, তো ভীষণভাবে একটা হাইলি প্রোডাক্টিভ রিজিয়নে প্রোডাকশানটা হচ্ছে, তো প্রোডাকশানটা বাড়ছে। এরপরে মনে করো 10টা মেশিনে 10টা লেবারকে এমপ্লয় করা হয়ে গেছে, তো এই মনে করো সেই জায়গাটা এইখানে, যেখানে আমি 10টা মেশিনে 10টা লেবারকে এমপ্লয় করে দিয়েছি। এরপরে যদি আমি ধীরে ধীরে লেবারের ভলিউমটা বাড়াই, টোটাল প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করবে, কিন্তু একটা ডিক্রিজিং রেট। কারণ দেখো মেশিনের সংখ্যাটা আমি বাড়াতে পারছি না, কারণ ডিউরিং দ্য শর্ট রান মেশিনের সংখ্যাটা একদমই কনস্ট্যান্ট। তাহলে ডেফিনেটলি আমি যদি ক্রমাগত লেবারের ভলিউমটা তারপরেও ইনক্রিজ করি, প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে, কিন্তু অতটা রেটে নয় ফার্স্ট ফেজে আমরা যেভাবে দেখেছি। তাহলে সেক্ষেত্রে টোটাল প্রোডাক্টটা ইনক্রিজ করছে অ্যাট আ ডিক্রিজিং রেট। বুঝতে পেরেছো? তাহলে এই পার্টটাকে বেসিক্যালি কনকেভ শেপটা দিয়ে আমরা ডিফাইন করে থাকি। এরপরে মনে করো এটা করতে করতে ওই এন্টারপ্রেনার 10টা মেশিনে মনে করো 15 লেবার মানে 15টা লেবারকে এমপ্লয় করে দিল। তো আমরা দেখছি এক্ষেত্রে দেখো টোটাল প্রোডাক্টিভিটিটা ম্যাক্সিমাম হয়েছে। তাহলে 10টা মেশিনে যখন 15টা লেবার আমি এমপ্লয় করলাম, তখন টোটাল প্রোডাক্টিভিটিটা ম্যাক্সিমাম হচ্ছে। এরপরে যদি আর একটা লেবারও আমি এমপ্লয় করি, মনে করো 16th নাম্বার লেবারকে আমি এমপ্লয় করি, তাহলে প্রোডাকশন আর বাড়বে না, উল্টে কমবে। বুঝতে পেরেছো? তার মানে মেশিনের সংখ্যা তো তুমি বাড়াতে পারছো না, মেশিন তো 10টাই রয়েছে। এবার তার উপর তুমি যদি ক্রমাগত লেবার বাড়াতে থাকো, তাহলে ডেফিনেটলি মেশিনগুলোকে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম দিতে হবে স্টপ ডাউন করার জন্য, সারাক্ষণ তো সে রান অন করতে পারবে না। তাহলে ডেফিনেটলি মেশিনের সংখ্যা বাড়াচ্ছ না, অথচ লেবারের পরিমাণটা তুমি বাড়িয়ে যাচ্ছ। তার ফলে একটা সার্টেন লেভেলের পরে গিয়ে দেখবো আমরা প্রোডাকশনটা ড্রপ ডাউন করছে। খুব সহজ ভাষায় বলতে গেলে একটা বাংলায় কথা আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এটাও ঠিক তাই, মানে আমরা লেবারের ভলিউমটা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি উইদাউট ইনক্রিজিং দ্য ভলিউম অফ ক্যাপিটাল অর মেশিনারিজ। তো ডেফিনেটলি একটা সার্টেন লেভেলের পর থেকে প্রোডাকশন ড্রপ ডাউন করবে। তো সেটাই বেসিক্যালি খুব টেকনিক্যালি এই পুরো লটাকে এই কার্ভের মধ্যে দিয়ে চ্যানেলাইজ করা হয়, এবং সেই জন্য এই কার্ভটা এরকম একটা অদ্ভুত ফিচার। প্রথমে এটা কনভেক্স টু দ্য অরিজিন হয়, তারপরে কনকেভ টু দ্য অরিজিন হয়, রিচেস টু ইটস ম্যাক্স, অ্যান্ড আফটার দ্যাট ইট ফলস ডাউন।
তো এই লটাকেই বলা হচ্ছে ল অফ ডিমিনিশিং রিটার্ন। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে ল অফ ডিমিনিশিং রিটার্নের সঙ্গে কার্ভের শেপটা ইন্টার রিলেটেড। তাহলে ডেফিনেটলি তোমাকে যদি কখনো টেকনিক্যালি প্রশ্ন করা হয় যে টোটাল প্রোডাক্ট কার্ভের এই শেপটা যে ইলংগেটেড এস শেপ, এর ব্যাকগ্রাউন্ডে কোন লটা এফেক্টিভ, ডেফিনেটলি বলবে ল অফ ডিমিনিশিং রিটার্ন। এই প্রসঙ্গে আর একটা কথা বলার বিষয়, সেটা হচ্ছে এই যে ল অফ ডিমিনিশিং রিটার্ন, এটা কিন্তু শর্ট টার্ম অবজার্ভ ল। এটাও আর একটা খুব ট্রিকি জায়গা যেটা থেকে কোয়েশ্চেন করা হয় যে এই লটা কি শর্ট টার্ম অবজার্ভ ল নাকি লং টার্ম অবজার্ভ ল। তো ডেফিনেটলি আনসার দেবে শর্ট টার্ম অবজার্ভ ল। কারণ দেখো, লেবারের পরিমাণটা তুমি বাড়াচ্ছ, কিন্তু কোনটা বাড়াতে পারছো না, ক্যাপিটালটাকে বাড়াতে পারছো না। তো ডেফিনেটলি ক্যাপিটালটাকে তো তুমি ইজিলি বাড়াতে পারো যখন তুমি লং রানের বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছো। তাহলে ডেফিনেটলি এই লটা ডেফিনেটলি লং টার্মে এফেক্টিভ হবে না। এই লটা তখনই এফেক্টিভ হবে যখন ক্যাপিটালের ভলিউমটা ফিক্স থাকে, এবং টেকনিক্যালি ক্যাপিটালের ভলিউমটা তখনই ফিক্স থাকে যখন আমরা শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন নিয়ে ডিল করি। তো এটা সবসময় মনে রাখবে যে ল অফ ডিমিনিশিং রিটার্নটা একটা শর্ট টার্ম অবজার্ভ ল, এটা লং টার্ম অবজার্ভ ল নয়। এবং আরও যেটা বলার বিষয়, এটা একটা এম্পিরিক্যালি অবজার্ভ ল, মানে একদম প্র্যাকটিক্যাল লাইফে আমরা এটা দেখেছি এবং সেই অভিজ্ঞতা থেকে এই লটাকে ডেরাইভ করা। বেসিক্যালি এগ্রিকালচার সেক্টরে আমরা ভীষণভাবে এই লটার এফেক্টিভনেসটা দেখে থাকি। তো সেই জায়গা থেকেই বেসিক্যালি এই লটাকে আমরা ডিরাইভ করেছি। যেমন প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মনে করো ইন্ডিয়ান এগ্রিকালচারে তো আমরা প্রচণ্ড পরিমাণ দেখি একটা এক্সেসিভ প্রেশার অফ পপুলেশন রয়েছে, অথচ ল্যান্ডের পরিমাণটা কিন্তু অতটা বেশি নয়। এবার সেই জন্য দেখা যায় এক বিঘা জমিতে মনে করো যেক্ষেত্রে 5 জন লেবার হলেই ব্যাপারটা হয়ে যায়, সেক্ষেত্রে 10 জন লেবার রয়েছে। তাহলে এই যে অ্যাডিশনাল লেবার ফোর্স, এই অ্যাডিশনাল লেবার ফোর্সের কিন্তু অ্যাজ সাচ কোনো প্রোডাক্টিভিটি নেই, এবং এরা ডিসগাইজলি এমপ্লয়েড। বুঝতে পেরেছো? মানে এদের কে যদি তুমি তুলে নাও, মানে 5 জন লেবারকে রেখে বাকি 5 জনকে যদি তুমি উইথড্র করে নাও, প্রোডাকশন ওন্ট ড্রপ ডাউন, প্রোডাকশনটা কমবে না। তাহলে এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে এক্ষেত্রে যা আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ লেবার ছিল তার তুলনায় বেশি লেবার রয়েছে, যেক্ষেত্রে ল্যান্ডটাকে আমরা একটা ক্যাপিটাল, মানে ওই কনসেপ্টে দেখছি, একটা ফিক্সড ইনপুট কনসেপ্টে দেখছি যে ল্যান্ডটাকে আমরা ইনক্রিজ করতে পারছি না। তো ডেফিনেটলি এই লটা ওখানেও এফেক্টিভ হয়। তাহলে বোঝা গেল যে বিষয়টাতে এম্পিরিক্যালি অবজার্ভড ল, মানে এটা আমরা বাস্তবে দেখেছি ও সেখান থেকে এই লটার ডেরাইভেশনস এবং সেটারই একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস যখন আমরা থিওরি ফর্মে দেখছি, তখন সেটাকে আমরা এভাবে ডেপিক্ট করতে পারি। সো বেসিক্যালি আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেটা পুরোটাই আমাদের আলাপ আলোচনার জায়গাটা ছিল যে টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার বিষয়টা কী হবে এবং এখান থেকে কিভাবে কোয়েশ্চেন আসে সেগুলো আমি তোমাদের আগেই বললাম। আর ফার্স্ট যে সেগমেন্টটা আমরা পড়েছি, সেই ফার্স্ট সেগমেন্ট থেকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে? কোয়েশ্চেন আসতে পারে যে কোনো কিছু প্রডিউস করতে গেলে আমাদের কটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগে। সবসময় বলবে 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশনস। নেক্সট আসতে পারে যে প্রোডাকশন ফাংশন কার সাথে কার রিলেশনশিপকে এস্টাবলিশ করে। তো ডেফিনেটলি বলবে ইনপুটের সঙ্গে আউটপুটের রিলেশনশিপকে বেসিক্যালি প্রোডাকশন ফাংশনটা এস্টাবলিশ করে থাকে। নেক্সট আসতে পারে যে শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন আর লং টার্ম প্রোডাকশন ফাংশন কিসের রেসপেক্টে বলবো। মনে রাখবে যখন আমরা শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন বলছি, সেক্ষেত্রে সব ইনপুটসকে আমরা সাইমালটেনিয়াসলি ভ্যারি করতে পারি না, কিন্তু লং টার্ম তখনই যখন আমরা সব ইনপুটসকে সাইমালটেনিয়াসলি ভ্যারি করতে পারি। তো এইভাবে আমরা দেখলাম যে কিভাবে যে সেগমেন্টটা আমাদের পড়ানো হলো সেখান থেকে টেকনিক্যালি কোয়েশ্চেন এসে থাকে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার অ্যান্ড মার্জিনাল প্রোডাক্টিভিটি। একদম ম্যাম, আমরা নেক্সট পার্টে যাব, তবে একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। ব্রেকের আগে একটা কোয়েশ্চেন ছিল আমার, যারা আমাদের রাইসের স্টুডেন্টস তারা তো জানেনি, কিন্তু যারা ভাবছেন কম্পিটিটিভ এক্সামের জন্য, যারা ভাবছেন রাইসে আসবেন বা ভাবছেন তারা এটা অ্যাপিয়ার করবেন, তো ইকোনমিক্স কোন কোন এক্সামের জন্য মাস্ট বা খুব ইম্পর্টেন্ট হয়? ইকোনমিক্স সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ভাইটাল ইমপ্লিকেশনস রয়েছে। সেটা বিসিএস বলা হোক, ব্যাংকের এক্সাম হোক, সিজিএল, এমটিএস হোক, মানে যে কোনো ধরনের এক্সামে ইকোনমিক্স থেকে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন থাকেই, ঠিক আছে? এবং এটা একটা ওয়াইডার ইমপ্লিকেশনস রয়েছে। এবং ইন্টারভিউ একটা যেহেতু এমন একটা এরিয়া আছে, খুব ভার্নারেবল একটা এরিয়া, তো সবসময় এখান থেকে ডাইনামিক টাইপ অফ কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো এটা সম্পর্কিত আইডিয়া দরকার আছে। একদম, আমরা নেক্সট পার্টে যখন যাব তার সঙ্গে একটু কোশ্চেন নিয়েও আলোচনা করব। ঠিক আছে, একটা ছোট ব্রেকের পর ফিরছি। আপনারাও সঙ্গে থাকুন, একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা চলছে, ক্লাস চলছে আমাদের, থাকছে ক্লাস, তবে একটা ব্রেকের পর সঙ্গে থাকুন।